এই ইলেকশনের আগে এইসব ব্যাপারে নিয়ে তিহার জেলেই ওনার ভাইপোকে ঢোকানো হবে। উনি আমার এগেনস্ট লিগ্যাল অ্যাকশন নিতেই পারে যদি আমি ভুয়া তথ্য দিই, ভুয়া মানে ওনার অভিযোগ করি। আমি চাই সেটা করুক উনি, তবেই তো খেলাটা জমবে। উনি বলেন না খেলা হবে, আমিও চাই তো খেলা হোক। দেখুন, আমরা প্রত্যেকেই মারা যাব, আমরা কেউ বাঁচবো না। তাই কে আমাকে মেরে ফেলবে, কে আমাকে শেষ করে ফেলবে, কে আমার বাড়ির সবাইকে শেষ করে, সেই ভয়ে আমি যদি সত্যটাকে চুপ করে রেখে যাই, এটাও একটা পাপ। আর আমি পাপ কাজ করতে নারাজ। ইট ইজ এ কগনিজেবল অফেন্স যে উনি চিট করে উনি ল ডিগ্রিটা করেছেন, হাসিল করেছেন। ওনার এগেনস্টে কেস করা হওয়া উচিত এবং একই মমতার এই শিকড়কে উপরে ফেলা যাবে। সেই জন্য দেখুন, আমি একদিন হঠাৎ টিভিতে দেখি যে উনি প্রশাসনিক কি ওনার সভাগুলো করে না, যেগুলো অ্যাকচুয়ালি রাজনৈতিক বার্তাই দেন উনি। সমস্ত আইএস আইপিএসদের বসে রেখে পাশে বসে কি বকবক করে যান, বিতে কিছুই লাগে। আমার খুব বাজে লাগে বিষয়গুলো। যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আইএস আইপিএস লেভেলটাকে মানে আমরা খুব মর্যাদা সম্পন্ন একটা লেভেল। তা সেখানে ওই সমস্ত হাইলি এডুকেটেড পার্সনগুলোকে বসিয়ে রেখে একজন মহিলা, যেহেতু উনি সিএম, তিনি যা ইচ্ছা তাই বলে যান আর ওনারা তাই শোনেন, এটা আমার ঠিক ভালো লাগেনি। তো একদিন একটা শুনলাম যে উনি বলছেন যে উনি নাকি অ্যাডভোকেট, উনি নাকি অনেক দিন প্র্যাকটিস করেছেন, উনি নাকি আইন কানুন নাকি ওনার ঠোঁটস্থ। তার বিষয়টা কৌতূহল হলো। আমরাও তো একটু আধটু পড়াশোনা করেছি, বাসে ঝুলে ঝুলে, গ্রামের ছেলে হয়েও। তা আমার মনে হলো মাসখানেক, মাস 2-3 আগে যে আচ্ছা এটা কি সত্যি সত্য না, আর কী কী, কারণ ডক্টরেট ডিগ্রিটা তো এর আগে ভুয়া, এখন আর উনি লেখেনও না। বাকি উনি লেখেন হচ্ছে MA মাস্টার ডিগ্রি, উনি নাকি ইসলামিক হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করেছেন। উনি লেখেন বিএড, শ্রী শিক্ষায়তন কলেজ থেকে নাকি উনি বিএড করেছেন, এবং LLB, যেটা নাকি উনি যোগেশচন্দ্র কলেজ থেকে করেছেন। তো আমার শুনে মনে হলো দেখি একবার ইনভেস্টিগেশন করে যে বিষয়টা কী আছে। তো আমি করতে গিয়ে আমার হাতে কিছু তথ্য এলো এবং তারপরেই আমি কমপ্লেন করেছি। সোশ্যাল মিডিয়াতেও আমি দেখেছেন, আমার ফেসবুকে পেজে আমি আপলোড করে দিয়েছি যে মমতা ব্যানার্জির এই যে LLB ডিগ্রি, এটা কি আদৌ আছে ওনার কাছে? তাহলে সেটা কীভাবে আছে? তাহলে কি উনি মিথ্যা কথা লেখেন যে ওনার LLB ডিগ্রি নেই, অথবা উনি কি জালি কাগজপত্র দিয়ে উনি LLB ডিগ্রিটা হস্তগত করেছেন? এই কয়েকটা কোশ্চেন আমি অ্যারাইজ করেছি আর কি। এবার উনি আমার এগেনস্ট লিগ্যাল অ্যাকশন নিতেই পারে যদি আমি ভুয়া তথ্য দিই, ভুয়া ওনার অভিযোগ করি। আমি চাই সেটা করুক উনি, তবেই তো খেলাটা জমবে। উনি বলেন না খেলা হবে, আমিও চাই তো খেলা হোক। উনি চিট করে উনি ল ডিগ্রিটা করেছেন, হাসিল করেছেন। ওনার এগেনস্টে কেস করা হওয়া উচিত এবং একই সঙ্গে উনি যদি বলেন যে আমি বিএডও করেছি, সাইমালটেনিয়াসলি উনি ল ডিগ্রি এবং বিএড ডিগ্রি উনি করতে পারেন না। এই সমস্ত কিছু তথ্য নিয়ে আমি কমপ্লেন করেছি। আমার মনে হয় যে মমতা ব্যানার্জি একজন যে চিফ মিনিস্টার, এবং সবচেয়ে বড় কথা আমাদের যেটা রয়েছে যে আর্টিকেল 164 সাবসেকশন 3-তে কনস্টিটিউশনে যে আপনার ওথ নিতে হয়, সেখানে উনি যে ওথ নিয়েছেন সেখানটায় আপনার ওনার এগেনস্টে আমাদের কেস হওয়া উচিত। আমি টোটাল এইটা আমি কোয়ারিজের জন্য আমি পাঠিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং যদি ফার্স্ট সার্টিফিকেট করেন তার জন্য CBI-কেও কমপ্লেন করা আছে, সমস্ত ডিপার্টমেন্টকে করা আছে, প্রেসিডেন্টকে করা আছে, গভর্নরকে করা রয়েছে, যেহেতু রাজ্যের গভর্নর হচ্ছেন সব, এবং ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি ক্যালকাটা, UGCর চেয়ারপারসনকে করেছি, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ CBI ডিরেক্টরকে করা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিজিলেন্স কমিশনকে করা হয়েছে, মিনিস্টার অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেক্রেটারিকে, যে উনি কী করে করলেন। এই যে তদন্ত কি হয় না হয় আফটার 30 days, আমি ওনার এগেনস্টে এই ল ডিগ্রি নিয়ে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবো। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে যে এই মিথ্যার বেশাতি উনি যে শুরু করেছেন, যবে থেকে উনি রাজনীতিতে এসছেন, এইটা থামার একটা ফুল স্টপ হওয়ার প্রয়োজন আছে। আর আমি মনে করি এতদিন ধরে উনি রাজনীতি করছেন, আমি জানি না যারা বিরোধী দলের ওনার যে সমস্ত লিডাররা ছিলেন, বিশেষত কমিউনিস্টরা, তারা কেন বিষয়টাকে এতদিন ধরে বিষয়টাকে ধরেনি। কারণ যখন উনি এগুলো করেছেন ল ডিগ্রি যখন ততদিন তো CPM সরকার এসেই গেছে,
তা কেন সিপিএমের থাকাকালীন উনি ল ডিগ্রিটা কী করে উনি দেখালেন, এবং এই নিয়ে কমিউনিস্টরা কেন তারা যে এত বড় বড় ডায়ালগ দেয় তারা বিজেপির ভোটটা কাটার জন্য যে আমরা তৃণমূল বিরোধী, তা তৃণমূল বিরোধী যেমন মমতা ব্যানার্জি তোমাদের রাজ্যতে কী করে এই ডুয়েল সার্টিফিকেটটা পেলো, কী করে ডিগ্রিটা হাসিল করলো? না, ভোটে দাঁড়ানোর জন্য নয়। আমি যখন প্রথম অভিষেক ব্যানার্জির যখন ওর এমবিএটা আপনার 2018-এর কথা বলছি আমি, 9 ডিসেম্বর 2018 আমি কমপ্লেন করি ইলেকশন কমিশন সহ সব জায়গায় যে ওর এমবিএটা হচ্ছে ভুয়ো, ওটা আনরেকগনাইজড ইউনিভার্সিটি, যেটা এখন দিল্লি হাইকোর্ট আবার ডেকে পাঠিয়ে দেখেছেন। এই সম্পূর্ণ তথ্য প্রথম আমি এক্সপোজ করি। তার ঠিক 13 দিনের মাথায় আমাকে অ্যাটাক করা হয়। আজকে আমি পঙ্গু, আজকে আমি সিঁড়ি দিয়ে কারোর সাহায্য ছাড়া উঠতে পারি না। আমার পুরো লাইফই নষ্ট করে দিয়েছে অভিষেক ব্যানার্জি ক্রিমিনাল বাহিনী। তো সেরকম হতেই পারে। আর এখন তো আমার সিকিউরিটি জানি না কেন হঠাৎ তুলে নেওয়া হয়েছে, যেহেতু আমি অভিষেকের এগেনস্টে কেস করেছি। অনেকে বলছে যে অভিষেকের এগেনস্টে কেস করার ফলে ববিদা তোমার সিকিউরিটিটা তুলে নেওয়া হয়েছে, অভিষেকের অঙ্গুলি হলো না। এখন প্রত্যেকটা পার্টির মধ্যেই তো বিভিন্ন রকম ইমপ্ল্যান্ট থাকেই, তাদের অনেক পাওয়ার থাকে। আমরা যেমন তৃণমূলের থেকে এত খবরটা পাই, আমাদেরও তো কিছু সোর্স আছে, সেরকম বিজেপির মধ্যেও তো তৃণমূলের লোক থাকতেই পারে, এতে তো আশ্চর্যের কিছু নেই। এবং যার যত গুপ্তচর বা যার যত লোক বিরোধী পক্ষে থাকবে সে ততই শক্তিশালী হবে। এটাই হচ্ছে রাজনীতির নিয়ম, এই যুগ যুগ ধরে চলে এসছে। তো আপনি যেটা বলছেন, দেখুন হুইলস ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্টে, হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্টে 1984 অনুযায়ী আমাকে তো রাষ্ট্র প্রোটেকশন দেওয়া উচিত। তো মমতা ব্যানার্জি তার ক্রিমিনাল বাহিনী নিয়ে করতে পারে। কিছুদিন আগে শওকত মোল্লারও যে জাল সার্টিফিকেট কিনে নিয়ে এসে শওকত মোল্লা যে তাকে গ্র্যাজুয়েট বলছিল, সেটা আমি এক্সপোজ করেছি, দেখেছেন। ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ তো চলবেই, ওই নিয়ে ভয় পেলে তো হবে না, কাউকে তো এগোতেই হবে। সে না আমি একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিগর। কারণ মমতার এই যে জাল ডিগ্রিটা নিয়ে আগেই বলা উচিত ছিল অনেকে, সেটা এতদিন ধরে উনি রাজত্ব করছেন, কেউ কিছু বলেনি। আমি সেটা বাধ্য হলাম এক্সপোজ করতে, এবং আরও অনেক কিছু এক্সপোজ করবো, আপনারা ওয়েট করুন। দেখুন, আমরা প্রত্যেকেই মারা যাব, আমরা কেউ বাঁচবো না। তাই কে আমাকে মেরে ফেলবে, কে আমাকে শেষ করে ফেলবে, কে আমার বাড়ির সবাইকে শেষ করে, সেই ভয়ে আমি যদি সত্যটাকে চুপ করে রেখে যাই, এটাও একটা পাপ। আর আমি পাপ কাজ করতে নারাজ। একটা বিষয় দেখুন যে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কিন্তু ডাবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা তো হয়নি। উপরন্তু আজকে টেট, এসএসসি থেকে প্রাইমারি থেকে সমস্ত রাস্তায় টিচাররা বসে রয়েছেন এই বৃষ্টির মধ্যে। তারপর যারা ডিএ প্রার্থী 25% ডিএ কথা দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেই 25% ডিএও পর্যন্ত মুখ্যমন্ত্রী দিতে চাইছেন না। এইরকমভাবে মুখ্যমন্ত্রী কিন্তু অনেক জায়গায় বঞ্চনা করেই চলেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার যা যা কাজগুলো করার কথা সেগুলো তিনি করছেন না, উল্টে বঞ্চনাই করে যাচ্ছেন, এমন কথা সাধারণ মানুষ বলছে। আপনি আজকে এত বড় একটা বিষয় এক্সপোজ করছেন যে আপনি বলছেন মুখ্যমন্ত্রী যে দাবি করে এসেছেন সেটা সম্পূর্ণ ভুয়ো, তার ডিগ্রিটাই ভুয়ো। এই দাবি করবার পরেও কি আপনার মনে হয় যে 26-এর ভোটে এই দাবি বা এই ভুয়ো ডিগ্রির যে দাবি আপনি করলেন, মুখ্যমন্ত্রীর যে মুখোশটা সকলের সামনে আপনি খুলে দিতে চাইছেন, আপনি বলছেন এতে 26-এর ভোটে কোনো প্রভাব পড়বে? না, অবশ্যই পড়বে। কেন বলছি যে আজকে যে সমস্ত চাকরিজীবী, যে সমস্ত এডুকেটেড পার্সন যেগুলো যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিল, যোগ্য প্রার্থীদের কথা বলছি, তারা তো আজকে চাকরি থেকে বঞ্চিত হলো কেন? আজকে এইরকম একজন মহিলা যিনি হচ্ছেন ভুয়া ডিগ্রিধারী, যিনি পুরো সিএম হিসেবে কাজ করছেন, তার কাছে তো লেখাপড়ার কোনো মর্যাদাই নেই, কারণ তার ডিগ্রিগুলোও তো উনি এইভাবে অর্জন করেছেন। তা ন্যাচারালি সেই সমস্ত শিক্ষিত যারা যোগ্য প্রার্থী তারা এবং তাদের পরিবাররা বুঝতে পারবে যে মমতা ব্যানার্জিকে আমাদের আর সাপোর্ট করে লাভ নেই, এবং মমতা ব্যানার্জি যাতে সরে যায় তার জন্য এই সবাই তন মন ধন দিয়ে তারা চাইবে যে এই মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জিকে হটানোর জন্য। এটাই একটা লাভ হবে আর কি। আজকে যারা কষ্ট করে লেখাপড়া শিখে এক একটা ডিগ্রি হাসিল করছে, গ্রামের ছেলে হয়ে, অভাবের মধ্যেও গ্রামের ছেলে মেয়েরা, সেখানেও একজন মহিলা তিনি যা ইচ্ছে বলে যাবেন, ওনার এই ডিগ্রি আছে, ওনার ভাইপো তাই বলে যাবে, এগুলো তো মেনে নেওয়া যায় না। এবং সেইখানটাই আমার প্রশ্ন যে উনি কতদিন আর এই মিথ্যার বার্তা মানুষকে দিয়ে যাবেন? আপনি বলবেন যে প্রমাণটা কি যে উনি করেছেন? এটা হচ্ছে ওনার 2021 সালে নন্দীগ্রামের ওনার এফিডেভিট দেখতে পাচ্ছেন যে মমতা ব্যানার্জি, উনি এডিআর অ্যাসোসিয়েশন ডেমোক্রেটিক রাইটস, ওখানে গেলে আপনি এফিডেভিটগুলো পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি 1984 থেকে দাঁড়িয়েছেন, 1984-এ দাঁড়িয়েছেন, 89-এ দাঁড়িয়েছেন, 96-এ দাঁড়িয়েছেন, উনি দাঁড়িয়ে গেছেন, কিন্তু আগের এফিডেভিটগুলো আপনি পাবেন না। আপনি এতে একমাত্র আপনি 2004 থেকে এডিআর যখন শুরু করে 2004 থেকে আপনি এফিডেভিটগুলো পাবেন। তাহলে উনি 2004-এ দাঁড়িয়েছেন, 2009-এ দাঁড়িয়েছেন, 2011-এ দাঁড়িয়েছেন,
উনি 2016 দাঁড়িয়েছেন, 2021 দাঁড়িয়েছেন, এই কটা এফিডেভিট আমরা পেয়েছি। এবং 21 সালে উনি দুবার দাঁড়ান, একবার নন্দীগ্রামে হেরে গেলেন, আবার ভবানীপুরে দাঁড়ালেন। তো এফিডেভিটগুলোতে আমি যা পেয়ে যা তথ্য দেখেছি তাতে প্রত্যেকটা জায়গায়, যেমন এটা হচ্ছে আপনার 2004 এফিডেভিট। 2004 এফিডেভিট আপনি পরিষ্কার দেখছেন, লেখা হচ্ছে পাস্ট সেকেন্ডারি এক্সামিনেশন অফ দেশবন্ধু শিশু শিক্ষালয় 1970। উনি 55 সালে জন্ম, উনি নাকি 11 পাস করেন, তখন তো 11 ছিল সেকেন্ডারি, 11 নাকি পাস করেন 15 বছর বয়সে, যাই পারে হোক। 70 সালে, মানে বয়সের বার্থ সার্টিফিকেট ভুল না ঠিক সে উনি ভালো জানবেন বা ওনার পরিবারের লোকেরা ভালো জানবেন, আমার ওই ব্যাপারে ইন্টারেস্ট নেই যে উনি কত সালে জন্মেছেন না জন্মেছেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে 1955 সালে ওনার দেওয়া তথ্য অনুযায়ী যে 5 জানুয়ারি উনি জন্মেছেন, আর উনি 11 ক্লাস পাস করছেন উনি 1970-তে, যেটা একটা অসম্ভব ব্যাপার। কারণ মিনিমাম আপনার 15-16 বছর তো লাগেই ক্লাস 10 প্লাস পাস করতে, আর তখন 11 ছিল, প্লাস 1 বছর আপনার প্রি ইউনিভার্সিটি কোর্স ছিল, প্লাস আপনার 3 ইয়ার্স কোর্স ছিল, তখন তো 2 ইয়ার্স কোর্সও ছিল না। আচ্ছা, এরপরে উনি গ্র্যাজুয়েশন করছেন 1974। 70-তে যদি হয় তাহলে আপনার 1 বছর প্রি ইউনিভার্সিটি কোর্স করলো, তারপরে আপনার 3 বছর 74 করলো, এটা নয় ঠিক আছে। 70 সালে ওনার ডেট অফ বার্থ 1955 কিনে এইটা সন্দেহ আমার, কিন্তু 70 থেকে 70 অবধি কোনো আমার সন্দেহ নেই। কিন্তু এরপরে যে সন্দেহটা হচ্ছে যে কোনো এফিডেভিটে উনি লিখছেন যে উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাশ করেছেন 1977-এ, আবার উনি কোথাও লিখছেন যে 2 বছর নাকি পরীক্ষা হতে দেরি হয়েছিল 79-এ উনি পাশ করেছেন। 79-এ যতক্ষণে উনি পাশ করছেন ততক্ষণ উনি কোনো কোর্সে ভর্তি হতে পারেন না, নিয়ম হচ্ছে তাই। ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা ইউজিসি রুলস আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি রুলস আছে, সেই সময় এখন নয় অনেকে ডিস্টেন্সে করছে, তখন এরকম করা যেত না। এবার হচ্ছে কি, উনি দেখাচ্ছেন যে বিএড করেছেন উনি শ্রী শিক্ষায়তন কলেজ থেকে 1980। তা শ্রী শিক্ষায়তন কলেজে উনি 79-এ উনি যদি এমএ পাস করেন, তাহলে 1979-এ উনি তাহলে ভর্তি হয়েছেন, 80-তে উনি বিএড করেছেন শ্রী শিক্ষায়তনে, মানলাম। কিন্তু এখানে যে প্রশ্নটা হচ্ছে যে এলএলবি ফ্রম যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ ল আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি ইন দ্য ইয়ার 1982। এখন ল কোর্স কী ছিল? ল কোর্স হচ্ছে 3 ইয়ার্সের কোর্স। তাহলে 3 ইয়ার্সের কোর্সে লয়ে যদি ভর্তি হতে হয় তাহলে ওনাকে 79-এ ভর্তি হতে হবে, এবং তাহলে 79-এ উনি যদি লয়ে ভর্তি হন তাহলে উনি বিএডটা কী করে করলেন? তাহলে হয় ওনার ল ডিগ্রি রয়েছে, নয় বিএড ডিগ্রি রয়েছে, 1 নম্বর পয়েন্ট। কারণ ইউজিসির রুলস অনুযায়ী সাইমালটেনিয়াসলি দুটো কোর্সে কেউ ভর্তি হতে পারে না। যদি কেউ ভর্তি করে তথ্য সাপ্রেস করে, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, ওনার এগেনস্টে তাহলে কেসটা হওয়া উচিত, কারণ উনি তথ্য সাপ্রেস করে উনি আর একটা কোর্সে, ডুয়েল কোর্সে ভর্তি হয়েছেন। আনছি সেটা হচ্ছে যে এলএলবি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে কেবলমাত্র যারা প্রফেশনাল, মানে যারা চাকরি করে, যারা এমপ্লয় পার্সন, তাদের জন্যই কেবলমাত্র ওইটা ইভিনিং কোর্সটা ছিল, ওটা সাধারণের জন্য নয়। এখানে আপনি কোনো জায়গায় আপনাকে সরকারি বা ভালো মানে বেসরকারি কোনো সংস্থাতে আপনাকে কাজ করতে হবে কন্টিনিউয়াসলি, আপনাকে স্যালারি স্লিপ দিতে হবে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, তবে আপনি ভর্তি হতে পারেন। তাহলে মমতা ব্যানার্জি ওই সময় কিন্তু কোথাও চাকরি করতো না, তাহলে উনি কী করে তাহলে এই কোর্সে ভর্তি হলেন? তাহলে উনি জালি সার্টিফিকেট তাহলে দিয়েছিলেন জমা, তবেই ল ডিগ্রি উনি অ্যাডমিশন হয়েছেন, এবং তারপরে উনি এই ল পাস করেছেন বলছেন। তাহলে এইখানটায় মমতা ব্যানার্জি যদি, আমার এখানে প্রশ্ন হচ্ছে, আমি যে কমপ্লেনটা করেছি সেই কমপ্লেনে পরিষ্কার লিখে দিয়েছি আমি যে আর্জেন্ট কমপ্লেন থেকে ইনভেস্টিগেশন ইন্টু মিসরিপ্রেজেন্টেশন অফ এডুকেশন কোয়ালিফিকেশন বাই শ্রী মমতা ব্যানার্জি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে পরিষ্কারভাবে আমি যে সমস্ত সেকশনগুলো দিয়ে আমি করেছি, একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951, ইন্ডিয়ান পেনাল কোড, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1988। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টকে কেন বলছি? কারণ উনি পাবলিক সার্ভেন্ট। তা পাবলিক সার্ভেন্ট উনি কী করে উনি ওখানটায় ভর্তি হলেন জাল সার্টিফিকেট জমা দিয়ে? তাহলে ওনার এগেনস্টে ইমিডিয়েট প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অনুযায়ী ওনার এগেনস্টে তদন্ত শুরু করা উচিত, এবং ইউজিসি অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটির রুলস যেখানে পরিষ্কার বলেছে কেউ 102 কোর্সে ভর্তি হতে পারবে না, এবং এমপ্লয়েড পার্সন ছাড়া কেউ ইভিনিং কোর্সে লয়ে ভর্তি হতে পারবে না তৎকালীন নিয়ম অনুযায়ী। এবং এখানে উনি যে সমস্তগুলো কোর্সগুলো করেছেন, যেমন ধরুন বিএ 3 ইয়ার্স, এমএ 2 ইয়ার্স, বিএড 1 ইয়ার ফুল টাইম, এলএলবি 3 ইয়ার্স, প্রত্যেকটা জায়গায় উনি অ্যাপ্রক্সিমেট পিরিয়ড অনুযায়ী দিয়ে গেছে, সের মধ্যে ডিসক্রিপেন্সি আছে। এগুলো সমস্ত খুঁজে আমি বার করেছি, এবং আপনাদের আমি একদম নিশ্চিতভাবে আমি বলছি যে মমতা ব্যানার্জি যে ক্যালকাটা ইউনিভার্সিটির গাইডলাইন্সও রয়েছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়া রুলসে রয়েছে যে একমাত্র এমপ্লয়মেন্ট সার্টিফিকেট থাকলে তবেই সে ভর্তি হতে পারবে 3 ইয়ার্সে। তাহলে মমতা ব্যানার্জি যদি বলে যে ওনার লয়ের ডিগ্রি আছে, উনি যদি এখন প্রকাশ্যে বলেন, তাহলে এটা উনি একটা ইট ইজ এ কগনিজেবল অফেন্স। দেখুন, আমার অনেক দিন ধরে এটা আমি দেখতে পাচ্ছিলাম যে যেন ফোর্সফুলি, আমি একটু রাত জেগেই পড়াশোনা করি, হঠাৎ
4:30 সময়, 4টের সময় ফোর্সফুলি আমাদের ঘুম ভেঙে যায়। আমাকে আজানের ওই তীক্ষ্ণ আওয়াজ আমার কানে এসে আর কি আঘাত করে, এবং ন্যাচারালি একটা জন্য অসহায়তা লাগে। তারপর একবার ঘুম ভেঙে গেলে তো মানুষের সহজে ঘুম আসে না, এবং যদি ঠিকঠাক ঘুম না হয় পরের দিন আপনি কাজও করতে পারবেন না। তো এইরকম অনেকেই আছে যারা সারা রাত ডিউটি করে ভোরের দিকে ঘুমায়, বা হার্টের পেশেন্ট আছে, এরকম অনেক ব্যক্তি আছে। কিন্তু ফোর্সফুলি তাদেরকেই, আমি জানি না দেশ স্বাধীনতার পর থেকে কেন এই বিষয় নিয়ে অনেক জায়গায় হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে কেন এই টাইপের এই জিনিসটা উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানি না, এই জোর করে বাধ্য করা হচ্ছে আমাদেরকে আজানের আওয়াজ শোনার জন্য। অনেকে বলবেন যে আজানের সুরের আওয়াজ, তাতে আপত্তি কী? না, শুধুমাত্র নয়েজ পলিউশন নয়, এইটা রীতিমতন যারা মুসলিম নয় তাদের ধর্মকে আঘাত করা হচ্ছে ফোর্সফুলি। আপনি বলবেন কীভাবে? আজানে কয়েকটা ওয়ার্ড উল্লেখ করা হয়, যেমন আল্লাহু আকবর। আল্লাহু আকবর মানে, আমাদের অধিকাংশ হিন্দু বাঙালি যায় না যে আল্লাহু আকবর মানে কি। তা শুনছে আল্লাহু আকবর, হ্যাঁ বলে তারা মুসলিমরা। আল্লাহু আকবর মানে হচ্ছে আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বাকি সমস্ত ধর্ম, যেটা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, তাদের সমস্ত দেবতা হচ্ছে নিকৃষ্ট। এর মানে তো কি, আপনি যদি নিজেকে বলেন যে সর্বশ্রেষ্ঠ, তাহলে বাকিরা আপনাদের থেকে নিকৃষ্ট। পুরো আমাদের অন্য ধর্মের লোকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হচ্ছে এই আজানের মাধ্যমে। সেকেন্ড হচ্ছে কি লা ইলাহা আল্লাহ। তো এটা মানে কি হচ্ছে যে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো গড নেই। তার মানে আজকে মুসলিম ধর্ম হচ্ছে 1400 বছর আগে, খ্রিস্টান ধর্ম হচ্ছে 2100 বছর, বৌদ্ধ ধর্ম 2500 বছর, হিন্দু ধর্ম আমরা যেটা রামায়ণ মহাভারতে 5-7 বছরের আগের, তাহলে তারা সমস্ত হচ্ছে ভুয়া হয়ে গেল। শুধুমাত্র আল্লাহই হচ্ছে ঠিক, ওই জন্য আল্লাহ ছাড়া আর কেউ কিছু নেই। আর আমাদেরকে জোর করে ফোর্সফুলি করে শুনতে হবে স্বাধীন ভারতবর্ষে, আর এই জিনিস আমাদের মেনে নিতে হবে সেকুলারিজমের নাম করে। কই আমাদের তো কোনো দিন তো বলা হয় না যে হিন্দু ধর্ম হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম, খ্রিস্টান ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, জৈন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কেউ বলে? কোনো ধর্মের লোকেরা বলে না। একটা মাত্র ধর্ম যে তার মিসইউজ করছে সংবিধানের এই দুর্বলতার সুযোগ নিয়ে। সেকুলারিজম আমাদের সংবিধানে ছিলই না, এটা 42 অ্যামেন্ডমেন্টে 1976-এ এই কমিউনিস্টের চাপে পড়ে এইটাকে ঢোকানো হয় ইন্দিরা গান্ধী সরকার আমলে। যে দেশটা টুকরো হলো শুধুমাত্র ধর্মের নামে। কী কারণে টুকরো হলো, কেন এত লোক মরল? একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলিম। একটা উপমহাদেশ, সেই উপমহাদেশটাকে 3টে টুকরো করা হলো। প্রথমে 2টো টুকরো, তারপর সেই আরেকটা টুকরো আবার 2টো ভাগে ভাগ হলো। একটা হচ্ছে বাঙালি মুসলমান, একটা হচ্ছে উর্দুভাষী মুসলমান। প্রতিবারই হিন্দুরাই ঝাড় খেলো, হিন্দু মেয়েদেরকে রেপ করা হলো। গ্রেট ক্যালকাটা কিলিং যেটা আপনি উল্লেখ করলেন, ওর মতো ভয়াবহ দাঙ্গা যাতে করা হলো, যাতে দেশটাকে ভাগ করা হয়। তারপরেও শান্তি নেই, তারপরেও স্বস্তি নেই। সমস্ত মসজিদগুলো দেখুন কী হারে ছত্রাকের মতো মসজিদ বাড়ছে। মুসলিম ধর্ম অনুযায়ী যে সেখানটায় কোনো পার্মানেন্ট মসজিদই নেই, অনলি 3, মাত্র 3টে মসজিদ ছাড়া মুসলিম ধর্মে কোনো দেয়ার ইজ নো পার্মানেন্ট মস্ক ইন ইসলাম। সে 3টে কি, একটা হচ্ছে জেরুজালেমের আল আকসা মসজিদ, একটা হচ্ছে মক্কার কাবা, আর একটা হচ্ছে মদিনা প্রফেটকে যেখানে গোড় দেওয়া হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। এই 3টে ছাড়া মুসলমানদের কোনো মসজিদ পার্মানেন্ট মস্কে নেই। বলছি ইউ ক্যান রিসাইট আয়াত অন দ্য রোড, অন এ রুফ, অন এ ফ্লোর, অন এ ফিল্ড, বাট দ্যাট শুড বি ক্লিন। ওটা পরিষ্কার থাকতে হবে। তাহলে যেখানে পার্মানেন্ট কোনো মসজিদের কথা মুসলিম ধর্ম অনুসারে উল্লেখ নেই, সেখানে এত মসজিদ কেন তৈরি হবে? আর কেন সেগুলোতে মাইক লাগানো হবে? এবং সেই মাইকে ক্রমাগত কেন বলা হবে যে আমরা হচ্ছি নিকৃষ্ট মুসলিম ধর্মের থেকে, এবং আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং আল্লাহ ছাড়া অন্য কোনো দেবতা নেই? কেন আমাদের শুনতে হবে? আমাদের রাইটস নেই? এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে তো আঘাত করা হচ্ছে। তাই শুধুমাত্র নয়েজ পলিউশন নয়, আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। এই হিসাবে আমি কমপ্লেনটা করেছি। এবং আমি চাই যে যদি সরকার, এই পশ্চিমবঙ্গ সরকার, এই মমতা ব্যানার্জি সরকার, আপনি যে ববি বলছেন না, ও যদি জিহাদি ববি হয়, আমি হচ্ছে রাষ্ট্রবাদী ববি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমাদের রাষ্ট্রভক্তির সঙ্গে কারোর তুলনা হয় না, কারণ আমরা হচ্ছে ট্রেন্ড স্বয়ংসেবক। তো আমাদের এই রাষ্ট্রভক্তির জন্য আমরা মনে করি যে শুধুমাত্র হিন্দু নয়, যারা জৈন আছে, যারা পার্সি আছে, যারা বৌদ্ধ আছে, যারা খ্রিস্টান আছে, এই প্রত্যেকটা মুসলিম ছাড়া অন্যান্য ধর্মেরও অধিকার আছে, যে তাদের ধর্মকে নিকৃষ্ট বলার কোনো অধিকার কারোর থাকতে পারে না মাইকের মাধ্যমে। সেটা তারা যদি ওই কথা বলে, যদি তাদের বলে হ্যাঁ আমাদের আজানটা হচ্ছে আমাদের ধর্মীয় স্বাধীনতা, আমরা এটা করো না ভাই মসজিদের মধ্যে, কে তোমাদের বারণ করেছে? যখন ও তো কাফেরদের আবিষ্কার,
কাফেররা জাহান্নামে যাবে, কাফেররা হচ্ছে নাপাক মানে অপবিত্র, হ্যাঁ শুধু তোমরাই হচ্ছে মুশরিকদের দল, কাফেররা হচ্ছে মুনাফিকদের দল। তা সেই কাফেরদের তৈরি মাইক্রোফোন তুমি কেন ইউজ করবে? তখন তোমার ধর্ম যাবে না। সে কাফেরদের তৈরি মাইক্রোফোন ইউজ করে, লাউড স্পিকার ইউজ করে তুমি কাফেরদেরই চিৎকার করে শোনাবে যে তোমার ধর্ম খারাপ, তোমার দেবতা নেই, তোমার দেবতা নিকৃষ্ট, তোমার ধর্ম নিকৃষ্ট, আল্লাহ ছাড়া অন্য কোনো নেই, আল্লাহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন আমরা শুনতে যাবো? কেন শুনতে যাবো আমরা? কেন আমরা নরম বলে? তাই এখানকার পুলিশ তোমার তৃণমূল সরকারের অধীনে বলে, তৃণমূল সরকার তোমাদেরকে ভোট ব্যাঙ্ক হিসেবে ইউজ করছে বলে তোমাদের ভোট করে যাবে, এই জন্য তোমাদের মসজিদে তোমরা যত ইচ্ছা মাইক লাগাবে আর আমাদেরকে এইভাবে মেন্টালি আমাদেরকে ডিপ্রেস করবে। এই জিনিস চলতে পারে না। না দেখুন, অ্যাকচুয়ালি মুসলিমদের মাধ্যমে শুধু মমতা ব্যানার্জি যে ক্ষমতায় রয়েছে তা নয়, ওনাদের যে ফান্ড সোর্স অফ ফান্ড, এটাও কিন্তু মুসলিমদের মাধ্যমে। আপনি যত দেখুন কাউ স্মাগলার কারা, তাদের এনামল ছিল, আপনার ওখানটায় বারিক বিশ্বাস আছে, এবং আরও যত কাউ স্মাগলার সবই মুসলিম। আপনার যে কয়লার যে সমস্তগুলো চলছে খাদান থেকে, ওইদিকে টুলু আছে, টুলু মণ্ডল, ইমতিয়াজ যে আছে, ওদিকে কাজল শেখ যে এখন একেবারে নেতা হয়ে গেছে, এতগুলো মার্ডারের আসামি, এতগুলো মার্ডারের কাজল যে অনুব্রতকে বিরুদ্ধে এখন তাকে মুসলিম ফেস মমতা ক্রিয়েট করছে অনুব্রতকে চেপে দিয়ে। তো এরা যেমন এরা যে অসৎ উপায়ে টাকাগুলো কালেকশন করছে, কতগুলো ভাগ হয়। একটা হচ্ছে নিজেদের জন্য রাখে, সেকেন্ড হচ্ছে তৃণমূল পার্টিকে দেয়, একটা অংশ পিসু ভাইপো পাচ্ছেই তার আবার, আর একটা হচ্ছে কি জিহাদি নেটওয়ার্ককে দেয়। আজকে আপনার এই জিহাদি, এবং আর একটা অংশ আমাদের বিরোধী দলের নেতাদেরও পারচেস করছে। আপনি এটা মনে করবেন না, কারণ ভালো মন্দ সব পাখি মাছ খায়, মাছরাঙা দোষ হয়। আপনার প্রত্যেকটা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি বিশত ওয়েস্ট বেঙ্গলে এমন হয়ে গেছে যে প্রত্যেকটা দলে লোভী ব্যক্তি রয়ে গেছে, এবং তাকে যদি আমি পারচেস করি তাহলে বর্ডারটা 2 ঘন্টার জন্য ওপেন থাকবে। আমি বোঝাতে পারছি কথাগুলো? তো যেটা আমাদের শুভেন্দুদা এবং শ্রমিকদা যেটা বারবার বলছেন যে মুসলিম তোষণ মমতা কেন করছে, কারণ হিন্দুরা একজোট নয় বলে। আজকে শুভেন্দুদা যেটা ডাক দিয়েছেন যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ ভোট দিতে হবে, মানে ঐক্যবদ্ধভাবে ভোটটা দিতে হবে, ভোটের পার্সেন্টেজ বাড়াতে হবে, এইটা প্রত্যেকটা হিন্দুকে ফলো করা উচিত। কারণ মমতা ব্যানার্জি কি দেখছে যে 30% মুসলিমের মধ্যে আমি যদি 25 পেয়ে যাই, 5% এদিক ওদিক যাক, মুসলিম হিন্দু লোভী হিন্দু আছেই তো 15-20%, আর বাকি এদিক ওদিক করি না ভাই 45% তো ভোট পাবোই, আমি ক্ষমতা থেকে যাব। ব্লক যদি 70% যে হিন্দু রয়েছে তার যদি 50% হিন্দু ব্লক ভোট দেয়, শ্রমিকদা এবং শুভেন্দুদা যে আহ্বান দিচ্ছে সেটাকে মেনে রেখে, তাহলে মমতার এই শিকড় কি উপরে ফেলা যাবে। সেই জন্য হিন্দুদের একত্রিত হওয়া দরকার। একই সঙ্গে রাষ্ট্রবাদী যারা মুসলমান আছে, যারা আজকে মুসলিম এরিয়া, কারণ আজকে আমি নিজে আমার দলে দেখেছি যে সমস্ত বিজেপির লোকেরা মুসলিম আর কি বিজেপির লোকেরা রয়েছে, তারা তাদের পাড়ায় থাকতে পারে না, তাদেরকে কাফের বলে। বা যে সমস্ত শিক্ষিত, আপনি তো পদ্মশ্রীপ্রাপ্ত যিনি রয়েছেন এই কাজে মাসুম আক্তারও তো অবস্থা হচ্ছে, হিন্দু এরিয়া এসে ফ্ল্যাট নিয়ে থাকতে হচ্ছে। কেন না, উনি মাদ্রাসাতে বন্ধ মাতন কেন করতে বলেছিলেন, তার খেসারত ওনাকে দিতে হয়েছে। তো শিক্ষিত যারা সমস্ত রাষ্ট্রবাদী যে সমস্ত 2-3% মুসলিম আছে তাদের এবং এই রাষ্ট্রবাদী হিন্দুদের ভোটটা নিয়েই এই মমতাকে হটাতে হবে। এছাড়া আর কোনো সিঙ্গেল, মানে এটাই আমাদের সিঙ্গেল টার্গেট, অর্জুনের সে পাখির চোখের মতন। এটা হচ্ছে আপনার বর্ডার লাইনে যখন যাবেন দেখবেন যে নিচের স্তরে যে সমস্ত রয়েছে বিভিন্ন দলে, তাদের মধ্যে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং আছে স্মাগলিংয়ের বিষয়ে, সে গরু পাচার হোক বা অসাধু যে সমস্ত কাজ হোক। দেখুন আপনি যদি বর্ডারটা তো আমাদের পোরাস বর্ডার, প্রচুরটা জায়গা রয়েছে, অনেকটা নদীপথ আছে, অনেকে রয়েছে, এবং এরা গ্রামে যেহেতু থাকে, সেখানে রাজ্য থেকে আপনি যতই তারা আমাদেরকে হয়তো স্যাটিসফাইড করার জন্য তারা বলছে আমরা আলাদা পার্টি করছি, কিন্তু তারা গ্রামে যেহেতু থাকে তারা একটা মিলে ঝুলে করে, কারণ তাদের কাছে কাজ। আর বিশত ওয়েস্ট বেঙ্গলে আরও কেন এই ধরনের জিনিসগুলো হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে তো কোনো ফ্যাক্টরি নেই, ওয়েস্ট বেঙ্গলে কোনো শিল্প কারখানা নেই, লোকের কাছে তো পয়সা দরকার তার ফ্যামিলির জন্য, যার জন্য অসৎ উপায় চলে যাচ্ছে। এই জন্য বিভিন্ন দলের বর্ডার ধারের দিকে আপনি যাবেন যে বিভিন্ন দলের মধ্যে একটা অদ্ভুত ধরনের নেগোসিয়েশন আছে, এটা আমি নিজে ইনভেস্টিগেশন করে দেখেছি। তাহলে আপনি একরকমভাবে একদিক থেকে এটা স্বীকার করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চে দাঁড়িয়ে যে দাবি করেছিলেন তার খানিকটা হলেও সত্য, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু দাবি করেছিলেন যে এই যে কয়লা পাচার, এই যে গরু পাচার, যে সমস্ত পাচারের জন্য সমস্ত টাকা তোলা ইত্যাদি আদায় করবার দোষ সবসময় মানে মুখ্যমন্ত্রীর দলের ওপর দেওয়া হয়, মানে তৃণমূল কংগ্রেসের ওপর দেওয়া হয়। সেটা সত্য নয়, তার কারণ এই বিএসএফ থেকে রেল থেকে এই সমস্ত যেহেতু কেন্দ্রের হাতে, তো সেজন্য পাচারের টাকা কেন্দ্রের হাতেই যায়, অর্থাৎ বিজেপির হাতে যায়, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন। ও সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, কারণ আজকে ও তো বর্ডারের জন্য, মানে বর্ডার ফেন্সিংয়ের জন্য তো জমিই দেয়নি মমতা ব্যানার্জি। আর আপনার এখানটায় এক একটা এরিয়া ধরুন আপনি যাচ্ছেন, এবার নদী পড়ে গেল বা খাল পড়ে গেল, সেই জায়গায় ফেন্সিং দিতে পারছে না, আর বিএসএফ একা কী করবে?
এখানে দরকার তো পঞ্চায়েত প্রধানগুলো অ্যাক্টিভ হওয়া। মমতা তো ভোটই করতে দেয় না পঞ্চায়েতে, তোর পঞ্চায়েত প্রধান তো সবই তো করে দেয়। এবার ধরুন আপনি যদি মানে অসৎ নাও হতে চান, আপনাকে বাধ্য করবে অসৎ হতে, যে তুই হয়তো টাকা নিয়ে আমাদের সাপোর্ট কর, নয় তোর বাড়ি ঘরে পুড়িয়ে দেবো। আর সেখানে পুলিশ কোনো কাজ করছে না। আমি বলছি না যে আপনাকে অনেক সময় ফোর্সফুলিও গ্রামের লোকেদেরকে অসতে পরিণত করছে, ওদের দলের দিকে টানছে, নামে হয়তো তার সিপিএম করছে বা অন্য পার্টি করছে। আমি বোঝাতে পারছি কথাটা। সেই জন্য বর্ডার লাইন, এবং এছাড়া আপনি যেটা দেখবেন গত 30-40 বছরে বর্ডারের 4-5 কিলোমিটার সব বাংলাদেশি মুসলমানরা ভরে গেছে, যাতে স্মাগলিংয়ের বিষয়টাকে আরও সহজভাবে করা যায়। যাতে, কারণ হিন্দু মেজরিটি থাকলে তখন একটু ফেন্সিংটা দিতে, মানে ফেন্সিংকে টোপকে আর কি আসতে হবে, যেটা টোটালি বাংলাদেশি যদি থাকে তাই তো হবেই না। মানে আমাদের পপুলেশন ডেমোগ্রাফিটাকে এমনভাবে গত 30-40 বছর শেষ করে দেওয়া হয়েছে এই কমিউনিস্ট আর তৃণমূলীরা মিলে, আমাদের মানে হিন্দু পরবর্তী প্রজন্মের পক্ষে খুবই মারাত্মক বিষয়টা। নাও আর নেভার। এবারে যদি মমতা ব্যানার্জিকে উপরে না ফেলা যায় তো আর কিছু করা যাবে না। আর মমতা ব্যানার্জি যেটা বলছেন কয়লা স্মাগলিংয়ের টাকা বেশি যাচ্ছে ভাইপোর কাছে আর পিসির কাছে, এ ব্যাপারে তথ্য উঠেছে আমার কাছে, অলরেডি ইডিও জমা দিয়েছে। এবং আমি আশা করব যে ইলেকশনের আগে এইসব ব্যাপারে নিয়ে তিহার জেলেই ওনার ভাইপোকে ঢোকানো হবে।